আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিম্পল টু কমপ্লেক্স নিয়ে। তো সিম্পল টু কমপ্লেক্স নিয়ে আলোচনা করার শুরুতে আমরা জেনে নিব একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এবং আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার আজকে 8টা রুলস শিখব। এই 8টা রুলসের মাধ্যমেই আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যতগুলো কনভার্সন আছে প্রত্যেকটি কনভার্সনই আমাদের শেষ হয়ে যাবে এবং সবচেয়ে ইজি লাগবে। এবং তোমরা দেখলে বুঝতে পারবা এই রুলসগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে এগুলো অন্য কোথাও পাবা কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, সো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমরা জেনে নেই গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, মানে হচ্ছে সরল বাক্য, সরল বাক্য। আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্য। তারপর হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, যার অর্থ হচ্ছে যৌগিক বাক্য, যৌগিক বাক্য। এখন সিম্পল সেন্টেন্স চিনার ওয়ে কি? সিম্পল সেন্টেন্স চিনার ওয়ে হচ্ছে একটি সাবজেক্ট থাকবে সেন্টেন্সটিতে, একটি সাবজেক্ট ও একটি ভার্ব, হ্যাঁ, একটি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এখন প্রশ্ন হলো ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যেই ভার্বের সাথে টু থাকবে না, ঠিক আছে, এবং আইএনজি থাকবে না, যেই ভার্বের সাথে টু এবং আইএনজি থাকবে না তাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। অথবা ফাইনাইট ভার্ব আরো সিম্পলি বোঝা যায় যেই ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি, অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্সে আছে এইটা আমরা চিনতে পারি, তাদেরকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স চিনার ওয়ে কি? কমপ্লেক্স সেন্টেন্স চিনার ওয়ে হচ্ছে এটাতে দুটি সাবজেক্ট ও দুটি ফাইনাইট ভার্ব থাকতে হবে, দুটি ভার্ব। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স চিনার ওয়ে হচ্ছে সেন্টেন্সের ভিতরে অ্যান্ড, বাট ও অর থাকবে। ঠিক আছে, ওকে। তো আসো আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় সেটা একটু শিখি। সিম্পল টু কমপ্লেক্স। তো সিম্পল টু কমপ্লেক্স করার ক্ষেত্রে ফার্স্টে আমরা যে রুলসটা নিব সেটা হচ্ছে বিকজ অফ যুক্ত, BECAUSE, বিকজ অফ অর্থ হচ্ছে কারণে, বিকজ অফ প্লাস জিরান্ড, GERUND, জিরান্ড। জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটা যদি নাউনের মতো কাজ করে তখন আমরা তাকে বলি জিরান্ড। তো বিকজ অফ প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম শিখব। যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। শুরুতেই থাকবে আমাদের অ্যাজ অবলিক সিন্স, অ্যাজ বা সিন্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস মেইন ক্লজ, ঠিক আছে। তো আসো আমরা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, এক্সাম্পল বিকজ অফ being poor he cannot buy the shirt। তো দেখো, বিকজ অফ বিং পুয়ার, গরিব হওয়ার কারণে হি ক্যান নট বাই দ্য শার্ট, সে শার্টটি কিনতে পারে না। তো এখানে দেখো বিকজ অফ আছে এবং জিরান্ড আছে, দ্যাটস এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব। এবং আরো বড় কথা হচ্ছে দেখো এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে, একটাই ভার্ব আছে, দ্যাটস এটাকে আমরা বলি কি? সিম্পল সেন্টেন্স, রাইট? ওকে। তো আসলে এটাকে আমরা ফার্স্টই যেহেতু বিকজ অফ আমরা অ্যাজ বা সিন্স আনবো, তো আমরা যদি এখানে কমপ্লেক্স করার জন্য সিন্স আনি, একই কথা। অ্যাজ অর্থ এখানে অর্থ কি? যেহেতু ডট ডট সেহেতু, যেহেতু ডট ডট সেহেতু, ঠিক আছে। অ্যাজ, তারপরে দেখো এই কারণটা কার? এই যে গরিব হওয়ার যে কারণটা, তার এই কারণটা কার? ডেফিনেটলি সাবজেক্ট হিয়ার, তাহলে এখানে অ্যাজ এর পরে সাবজেক্ট আসবে হি, যেহেতু এখানে অ্যাজ এর পরে আমাদের সাবজেক্ট হি। তারপর হচ্ছে কি? ভার্ব লাগবে। এই ভার্ব অ্যাকচুয়ালি এই জিরান্ড থেকে আসবে এখানের ভার্বটা, এবং এই জিরান্ডের কোন ফর্মটা আসবে সেটা ডিপেন্ড করবে এখানের মেইন ক্লোজের ভার্বটা যেই ফর্মে থাকে।
ক্যানটা কোন ফর্ম? ডেফিনেটলি প্রেজেন্ট ফর্ম। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে কে? এম, ইজ, আর। তাহলে আমাদের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এই সিঙ্গুলারের সাথে কাটবে ইজ। তারপরে বসবে এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে পুয়ার, আমরা পুয়ার দিয়ে দিব। দেন এখানে আমাদের কমা আছে, কমা দিব। তারপরে মেইন ক্লোজ যা আছে তা বসে দিব। হি ক্যান নট বাই দ্য শার্ট। এরকম অনেকগুলো আমাদের 8টার মতো স্ট্রাকচার বা রুলস আসবে। তো এই স্ট্রাকচার বা রুলসগুলো আমাদের এই প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করার দ্বারা এগুলো আমাদের অধীনস্থ চলে আসবে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে। ওকে, আসো আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে এরকম যে বিকজ অফ, বিইসিএ, বিকজ অফ বিং ইল, অসুস্থ হওয়ার কারণে he could not come to school. He could not come to school. অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে আসতে পারে না। তো দেখো বিকজ অফ আছে, জেরান্ড আছে, দ্যাটস এটা আমরা এই রুলস অনুযায়ী কমপ্লেক্স করব। তাহলে এখানে ফার্স্টে আসবে কি আমাদের অ্যাজ বা সিন্স। তো আমরা এখানে সিন্স দেই, সিন্স। তারপর হচ্ছে সাবজেক্ট। দেখো কারণটা কার? এই যে অসুস্থ হওয়ার এই কারণটা কার? ডেফিনেটলি হি সাবজেক্টের, যেহেতু সে অসুস্থ ছিল সেহেতু তো সে স্কুলে আসতে পারলো না। তাহলে অ্যাজ হি। তারপর হচ্ছে বার আসবে ডেফিনেটলি আমাদের এই জিরান থেকে। এবং দেখো এখানে কুডটা কোন ফর্ম আছে? অবশ্যই ফার্স্ট ফর্ম। তাহলে বি ভার্বের ফার্স্ট ফর্ম থেকে বার আসবে। বি ভার্বের ফার্স্ট ফর্মকে ওয়াজ আর ওয়ার আছে, রাইট? তাহলে এখানে হি এর সাথে খাটে কি? অবশ্যই ওয়াজ খাটে, ওয়াজ। তারপর হচ্ছে যে এক্সটেনশন হচ্ছে কি? ইল। ওকে, তারপর আমরা কি বসাবো? তারপর হচ্ছে আমাদের এক্সটেনশন পরে কমা, তারপরে মেইন ক্লোজ। তাহলে মেইন ক্লোজটা কি? হি কুড নট কাম টু স্কুল। হি কুড নট come to school। ঠিক আছে, ওকে। এখন অর্থটা কি দাঁড়ালো? যেহেতু সে অসুস্থ ছিল সেহেতু সে স্কুলে আসতে পারেনি। তো এখানে অ্যাজ বা সিন্স দ্বারা যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা করি সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক। কেমন? যেমন ধরো যেহেতু গরিব সেহেতু তো সে শার্টটা নাই কিনতে পারে, অথবা যেহেতু সে অসুস্থ সেহেতু সে স্কুলে নাই আসতে পারে। এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? ওকে, আসো আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। তো বন্ধুরা আমরা যদি পরের এক্সাম্পল দেখি, সেটা হলো কি? বিকজ অফ দ্য রেইন, বৃষ্টির কারণে উই কুড নট গো আউটসাইড, আমরা বাইরে যেতে পারলাম না। ঠিক আছে, তো এখানে দেখো এখানে কারণটা কার? ডেফিনেটলি এখানে কারণটা কারোই না, এখানে রেইনটাই মূলত হচ্ছে কারণ। যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু আমরা বাইরে যেতে পারলাম না। ঠিক আছে, তো যখন এরকম এক্সটার্নাল কজ থাকে, অর্থাৎ সাবজেক্টের সাথে কারণটা রিলেটেড না, আগের কারণগুলো তো সবগুলা সাবজেক্টের সাথে রিলেটেড ছিল, অর্থাৎ ইল, সেটাকে বলি আমরা ইন্টারনাল কজ। অর্থাৎ ইল ছিল, তারপরে সে গরিব ছিল তাই শার্টটা কিনতে পারে না, এবং অসুস্থ ছিল সেই স্কুলে আসতে পারে না। এখানে কিন্তু দেখো বৃষ্টি হওয়ার কারণে আমরা বাইরে যেতে পারলাম না। তার মানে বৃষ্টিটা তার ইন্টারনাল কজ না, এটা হচ্ছে এক্সটার্নাল কজ। বৃষ্টিটা নিজেই হচ্ছে একটা কারণ, এটা কারণ না। ঠিক আছে, ওকে। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এখানে ভার্বটা থাকে না, সরাসরি নাউনটা থাকে। ঠিক আছে, বিকজ অফ এর পরে। তো আসো আমরা এই ধরনের সিম্পলকে আমরা কিভাবে কমপ্লেক্স করব। তো শুরুতেই আমরা অ্যাজ বা সিন্স আনবো। তো আমরা আসো এখানে অ্যাজ নিয়ে আসি। তাহলে অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট। দেখো যেহেতু এখানে হচ্ছে কারণটা কারোই না, দ্যাটস এই ক্ষেত্রে আমাদের ইন্ডাক্টরি ইট বা দেয়ার আসে। তো ইট আসে কখন, দেয়ার আসে কখন? যখন কোনো ওয়েদার বোঝায়। ঠিক আছে, যেমন রেইন, হট, কোল্ড, ঠিক আছে, এই ধরনের জিনিস বোঝায় তখন সাবজেক্ট আসে ইট। অর্থাৎ যখন অ্যাকচুয়ালি ওয়েদার বুঝাবে তখন আসবে ইট, আর যখন আমাদের ইভেন্টস বুঝাবে, কোনো ঘটনা বুঝাবে, তখন আসবে দেয়ার। তো এখানে আমাদের ইট আসবে। তারপরে যেহেতু বৃষ্টি হওয়ার কারণে, অর্থাৎ বৃষ্টিটা যদি আমরা কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে দেই, যেহেতু এই বারটা ফার্স্ট ফর্মে আছে, পাস্ট কন্টিনিউয়াসে দেই, তাহলে আসবে ওয়াজ রেইনিং। অর্থাৎ রেইন থাকবে না এখানে, অবশ্যই বি ভার্বের পরে ভার্বের আইএনজি হবে বা অ্যাডজেক্টিভ হবে আর কি, রেইনিং। তো এখানে কন্টিনিউয়াস করলে হবে রেইনিং। উই could not go outside, ঠিক আছে, এরকম হবে। অথবা তুমি এইভাবেও লিখতে পারতা as it rained, অর্থাৎ এখানে যে নাউনটা আছে এটাকে ফার্স্ট ফর্ম করে দিতা। যেহেতু এই কুড ভার্বটা কোন ফর্ম? ডেফিনেটলি ফার্স্ট ফর্ম। তাহলে এখানে ফার্স্ট ফর্ম করে দিতে পারতা it rained। যেহেতু বৃষ্টি হয়েছিল
সেহেতু আমরা বাইরে যেতে পারলাম না, ঠিক আছে, এইভাবেও করা যেত। তো আসলে আমরা ফোর্থ নাম্বারটা দেখি। তো এই ইট আসবে কখন, যখন ডেফিনেটলি ওয়েদার বুঝাবে। কি বুঝাবে? ওয়েদার, মানে হচ্ছে যে কোল্ড, হট, ঠিক আছে, অথবা হচ্ছে যে তোমার রেইন, এই জাতীয় জিনিস বুঝালে অবশ্যই সাবজেক্ট হিসাবে ইন্ডাক্টরি ইট আসবে। ওকে, তো আসলে আমরা এখানে দেখি একটা বিকজ অফ ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের কারণে আই কুড নট রিচ ইন টাইম, ঠিক আছে, আমি সঠিক সময়ে পৌঁছাতে পারলাম না, বিকজ অফ ট্রাফিক জ্যামের কারণে, ঠিক আছে। এটাও আমাদের একটা এক্সটার্নাল কজ, দ্যাটস ওয়াই এখানেও আমাদের এই কারণটা কারণ না, নিজেই হচ্ছে কারণ, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে অ্যাজ বা সিন্স আনবো, তারপরে সাবজেক্ট হিসাবে এখানে কি আসবে? দেখো এখানে ইট আসবে না দেয়ার আসবে? ডেফিনেটলি এখানে দেয়ার আসবে। কেন? যখন ইভেন্টস বুঝাবে, কোনো ঘটনাকে বুঝাবে, তখন আসবে দেয়ার। তাহলে এখানে চলে আসবে দেয়ার, আর ভার্ব হিসাবে আসবে ওয়াজ, ঠিক আছে, বি ভার্ব চলে আসবে, ঠিক আছে, ইভেন্টস বুঝালে। তো অ্যাজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম, যেহেতু ওয়াজ দিচ্ছে এখানে ট্রাফিক জ্যাম, এটা সিঙ্গুলার করে দিতে হবে, ট্রাফিক জ্যাম। তারপর হচ্ছে as there was a traffic jam, comma, I could not reach in time, reach in time, ওকে, এটা এইভাবে করতে পারতাম। তবে এখানে একটা কথা হলো, যদি বিকজ অফটা পরে থাকতো তাহলে কেমন হইতো, অর্থাৎ এরকম যদি সেন্টেন্সটা থাকতো, আই কুড নট reach in time, comma, because of traffic jam, এরকম যদি সেন্টেন্সটা থাকতো তখন আমরা এটাকে কিভাবে কমপ্লেক্স করতাম? তখন ডেফিনেটলি আমরা ফার্স্টে প্রথম মেইন ক্লোজটা লিখে ফেলতাম, দেন এখানে কমাটা উঠে গিয়ে এই যে বিকজ অফ এর পরিবর্তে যে একটা অ্যাজ আসতো না, এই অ্যাজকে আমরা এই কনজাংশনকে এখানে বসাই দিতাম, দেন হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন চলে আসতো, ঠিক আছে। জাস্ট যদি বিকজ অফটা পরে থাকে আমরা সিম্পলি এখানে আর কমাটা দিব না, কারণ কমাটা উঠে গিয়ে এই যে এখানে কনজাংশনটা বসে যাবে, অর্থাৎ অ্যাজ, ঠিক আছে। তো বন্ধুরা, বিকজ অফ থেকে আমাদের এক্সাম্পল নাম্বার 5। তো তোমরা এখানে একটু ভাবতে পারো যে আমাদের প্রত্যেকটা রুলসই কি এরকম 4-5টা ভ্যারাইটি থাকবে কিনা। না, অন্য রুলসগুলোতে এত ভ্যারাইটি নাই, জাস্ট বিকজ অফটা একটু বেশি ভ্যারাইটি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম্পল বিকজ অফ রুলস থেকে। দেখো কি বলছে, বিকজ অফ বিং সল্টি উই কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার। লবণাক্ত হওয়ার কারণে আমরা পানি পান করতে পারলাম না। আচ্ছা, এখানে প্রশ্ন হলো কারণটা কার? এই যে লবণাক্ত হওয়া বা লবণাক্ত, এই লবণাক্তটা কারণটা কার, আমাদের নাকি পানি? ডেফিনেটলি পানি, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু বিকজ অফ আছে আর জিরান্ড আছে, ফার্স্টে আমরা নিয়ে আসবো অ্যাজ বা সিন্স। তো আমরা আনলাম অ্যাজ, তারপরে সাবজেক্ট হিসাবে আসবে কে? কারণ কার? অবশ্যই ওয়াটারের। তাহলে সাবজেক্ট হিসাবে আসবে দ্য ওয়াটার। তারপরে ভার্ব আসবে, এখান থেকে ভার্ব আছে বি, আর এখানে আছে যেহেতু ফার্স্ট ফর্ম, তাহলে আসবে কি? ওয়াজ, এবং এক্সটেনশন হচ্ছে এখানে সল্টি, কমা, তারপরে মেইন ক্লোজটা কি? উই কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার। ওকে বন্ধুরা, আসো আমরা নেক্সট রুলসে চলে যাই। নেক্সট রুলসটা হচ্ছে কি এরকম, যে ইনস্পাইট অফ, এটা অর্থ হচ্ছে সত্ত্বেও, বা এখানে থাকতে পারে ডিসপাইট, তবে ডিসপাইটের সাথে অফটা থাকবে না, ইনস্পাইট অফ এর সাথে অফ থাকবে, ইনস্পাইট এর সাথে অফটা থাকবে, ডিসপাইটের সাথে অফ থাকবে না, প্লাস জিরাট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। দো অবলিক অলদো, অর্থ হচ্ছে যদিও,
ডট ডট তবুও প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস মেইন ক্লোজ তো আমি আশা করি তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট করবা এবং আমি এখানে সবগুলা করে দেওয়ার পর তোমরা অবশ্যই গ্রামার থেকে এগুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং কোনোটা যদি তুমি বুঝতে প্রবলেম হয় সেটা আমাদের কমেন্টে বা গ্রুপে জানাইতে পারো, সেটার সলিউশনটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আসো এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1, in spite of having knowledge he wasn't selected, he was not selected। যেহেতু এখানে দেখো in spite of প্লাস জিরান্ড আছে, তার মানে আমাদের এই রুলস বা স্ট্রাকচার মেনটেন করবো আমরা। ফার্স্টে দো বা অল দো চলে আসবে, তো আমরা যদি দো নেই TSUGS দো, তারপর আসবে সাবজেক্ট। দেখো কার জ্ঞান থাকা সত্ত্বেও অবশ্যই সাবজেক্ট হি এর জ্ঞান থাকা সত্ত্বেও সে সিলেক্টেড হয়নি, তার মানে এখানে হি আসবে সাবজেক্ট, তারপর হচ্ছে বারবার আসবে এখান থেকে জিরান্ড থেকে। দেখো এখানে ওয়াজটা কোন ফর্ম? ফার্স্ট ফর্ম, তাহলে হ্যাভের ফার্স্ট ফর্ম কি? ডেফিনেটলি হ্যাড, তাহলে এখানে চলে আসবে হ্যাড, তারপরে এক্সটেনশন বসে যাবে, এখানে নলেজ বসে যাবে নলেজ, তারপর হচ্ছে কমা বসবে, দেখো সাবজেক্ট ভার্ব তারপর এক্সটেনশন তারপর প্লাস কমা, দেন হচ্ছে মেইন ক্লোজ যা আছে তাই বসে যাবে। হি ওয়াজ নট সিলেক্টেড। এখন অর্থটা কি ছিল? ইন স্পাইট অফ হ্যাভিং নলেজ, জ্ঞান থাকা সত্ত্বেও হি ওয়াজ নট সিলেক্টেড, সে নির্বাচিত হয়নি। আর এখন অর্থটা কি হয়েছে? দো হি হ্যাড নলেজ, যদিও তার জ্ঞান ছিল তবুও হি ওয়াজ নট সিলেক্টেড, সে নির্বাচিত হয়নি। তো এই কথাটা হচ্ছে একটু অস্বাভাবিক। কেমন? জ্ঞান থাকলে নর্মালি সে সিলেক্টেড হওয়ার কথা, বাট এখানে হয়নি। আসো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। ইন স্পাইট অফ বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে দেখো এখানে ইন স্পাইট অফ আছে, জিরান্ড আছে, দ্যাটস আমরা নিয়ে আসি দো, বা অল তো দিতে পারো, যে কোনো একটা দিলে হবে দো। তারপর হচ্ছে দেখো এই গরিব কার? গরিব এই হওয়াটা, গরিব হওয়া সত্ত্বেও, কে গরিব হওয়া সত্ত্বেও? ডেফিনেটলি হি সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আসবে হি, তারপর হচ্ছে ভার্বটা আসবে অবশ্যই এই জিরান্ড থেকে, এবং দেখো এটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে এম ইজ আর, সেখান থেকে ইজ আসবে, তারপর এক্সটেনশন হচ্ছে কি? পুয়ার, তাহলে আমাদের এখানে পুয়ারটা বসে যাবে, কমা দিব, তারপরে মেইন ক্লোজটা আমরা লিখে ফেলবো, হি ইজ অনেস্ট, ঠিক আছে? তো এখানেও সিমিলার কথা, যদি এখানে ইন স্পাইট অফটা বা ডিসপাইট অফ যুক্ত যে অংশটা থাকবে সেটা যদি পরে থাকতো, ঠিক আছে, একইভাবে আমরা এখানে কমাটা আর দিতাম না, দোটা জাস্ট এখানে লিখে দিতাম, অর্থাৎ এক্সট্রা যে ওয়ার্ডটা আসে সেই ওয়ার্ডটা হচ্ছে আমরা এই মাঝখানে যখন বসাবো তখন আর এই কমার প্রয়োজন নেই। ওকে, আসো আমরা পরবর্তী রুলসে চলে যাই। বাই তো ধারা বা মাধ্যমে, অবলিক উইথাউট তো সারা, উইথাউট প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। হচ্ছে কি? শুরুতেই থাকবে ইফ অবলিক আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস মেইন ক্লোজ, ঠিক আছে? আসো আমরা এক্সাম্পল নিয়ে নিই। নাম্বার 1, by reading newspaper অবশ্যই newspaper we can know many things, many things
ঠিক আছে। দেখো বাই রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার মাধ্যমে উই ক্যান নো মেনি থিংস, আমরা অনেক কিছু জানতে পারি। তাহলে দেখো বাই আছে, জিরান্ড আছে, ঠিক আছে। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী তাকে কি করে ফেলবো, কমপ্লেক্স করে ফেলবো। তাহলে শুরুতে আসবে ইফ অথবা আনলেস। এখন প্রশ্ন হলো আমি ইফ আনবো নাকি আনলেস আনবো। অবশ্যই বাই থাকলে অবশ্যই ইফ আনবা, বাই থাকলে অবশ্যই ইফ আনবা, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু বাই আছে, ফার্স্টে আমরা ইফ আনবো, তারপর হচ্ছে সাবজেক্টকে উই, দেন আমরা উই বসে দিব, অ্যান্ড দেন আমরা বসাবো ভার্ব, সাবজেক্টের পরে বসাবো কি ভার্ব। তাহলে এখানে দেখতে হবে এই ভার্বটা কোন ফর্মে আছে। এই ভার্বটা যেই ফর্মে থাকে ডেফিনেটলি এই এখানের ভার্বের সেই ফর্মটাই আসবে। তাহলে এখানে দেখো এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে রিডের প্রেজেন্ট ফর্ম তো ডেফিনেটলি রিড, তারপরে এক্সটেনশন বসবে কি নিউজ পেপার, ঠিক আছে। তারপরে কমা দিব, তারপরে মেইন ক্লোজটা আমরা লিখে ফেলবো, উই ক্যান নো many things, ঠিক আছে। ওকে, আসো আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। উইথআউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া উই ক্যান নট, বা ইউ ক্যান নট cannot succeed in your life, ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব, যেহেতু উইথআউট প্লাস ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ জিরান্ড আছে, তাহলে আমরা ইফ বা আনলেস দ্বারা একে কমপ্লেক্স করব। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি ইফ আনবো না আনলেস আনবো। উইথআউটের ক্ষেত্রে আনলেসও আনা যায়, ইফও আনা যায়। তো আনলেস আনাটা বেস্ট। কেন আনলেস আনাটা বেস্ট সেটার আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি, আগে আমি এখান থেকে আনলেসটা নিচ্ছি। তো একটা কথা মাথায় রাখবা, বাই থাকলে ইফ আনবা, আনলেস থাকলে উইথআউট থাকলে আনলেস আনবা। তাহলে আনলেস লিখবো, আনলেস। তারপর আসবে সাবজেক্টকে ইউ, তারপর বসবে ভার্ব। দেখো এখানে ক্যান প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম বসবে ওয়ার্ক, তারপর এক্সটেনশন হিসাবে আছে হার্ড, তারপর বসবে কমা, মেইন ক্লোজ যা আছে তা বসে দাও, ইউ ক্যান নট succeed in your life, ঠিক আছে। এখন দেখো তুমি যদি এটা ইফ দ্বারা করতা, তাহলে ইফ দ্বারা করলে এটাকে এরকম করা লাগতো, ইফ অর্থাৎ সেন্টেন্সটাকে নেগেটিভ করা লাগতো। এখানে অর্থটা দেখো, উইথআউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট সাকসিড ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সফল হতে পারো না। আর এখানে লাগছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, আনলেস হতো যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান নট সাকসিড ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সফল হতে পারবে না। অথবা তুমি চাইলে এটা এইভাবে দিতে পারতা, ইফের পরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব। অবশ্যই উইথআউটের ক্ষেত্রে সেন্টেন্সটা প্রথম ক্লোজটা বা সাবঅর্ডিনেট ক্লোজ যেটা আমরা বলি, ইফের পরে যেটা থাকবে, ঠিক আছে, সেই ক্লোজটা অবশ্যই নেগেটিভ হতে হবে। তাহলে নেগেটিভ করার জন্য তুমি যদি এখানে ওয়ার্ক বসাও, অর্থাৎ এখানে যদি ওয়ার্ক আনো, ওয়ার্কের নেগেটিভ ফর্ম বসাতে হবে। সেটা কি হবে, ডু নট বা ডোন্ট ওয়ার্ক হার্ড, অর্থাৎ তোমাকে এই ক্লোজটাকে নেগেটিভ করতে হবে। যদি এটা ফার্স্ট ফর্ম থাকতো তাহলে এখানে হচ্ছে ডু নটের পরিবর্তে হয়ে যেত ডিড নট, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এইটা একটু ঝামেলা হয়ে যায়, তাই এত ঝামেলা করার দরকার নেই। তুমি উইথআউট থাকলে আনলেস দিয়ে দিবা, ফলে আর যেমন আছে ওইভাবেই বসে যাবে। আর যদি বাই থাকে জাস্ট ইফ দিয়ে দিবা, তাহলে সুন্দরভাবে কমপ্লেক্স হয়ে যাবে। দ্যাটস ইট। ইন অর্ডার টু অবলিক টু, অর্থ হচ্ছে জন্য, প্লাস ভার্বের মূল ফর্ম যুক্ত, অর্থাৎ ইনফিনিটিভ টু, এক কথায় যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, অবশ্যই এখানে উদ্দেশ্যমূলক হতে হবে, সেন্টেন্সটা উদ্দেশ্যমূলক, ঠিক আছে। ওকে।
তো আসো আমরা এখানে দেখি কেমন নিয়মটা হবে। সেটা হলো এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস এক্সটেনশন। ঠিক আছে, তাহলে সো দ্যাট অত কি, যাহাতে, সো দ্যাট অত যাহাতে। ওকে, তো আসো আমরা এক্সাম্পল নিই। হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু সাকসিড ইন হিজ লাইফ। সে কঠোর পরিশ্রম করে জীবনে সফল হওয়ার জন্য। তো দেখো এখানে তার পরিশ্রম করাটা, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করার কারণটা কি বা উদ্দেশ্যটা কি, জীবনে সফল হওয়ার জন্য, রাইট। তাহলে এখানে দেখো এইটা যেহেতু টু প্লাস ভার্বের মূল ফর্ম আছে, অর্থাৎ ইনফিনিটিভ টু যুক্ত, তাহলে এটাকে আমরা এই নিয়মে কি করব, কমপ্লেক্স করব। তাহলে শুরুতে আমাদের লাগবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, আমাদের বসে যাবে, তারপর হচ্ছে ভার্ব ওয়ার্কস, তারপরে এক্সটেনশন আছে হার্ড, হার্ড বসবে। জাস্ট এই ইন অর্ডার টু এর পরিবর্তে আমরা কি বসাবো, সো দ্যাট বসাবো। কি বসাবো, সো দ্যাট। তারপর হচ্ছে এখানে আমরা বসে দিব সো দ্যাট প্লাস অ্যাগেন সাবজেক্ট, সাবজেক্টকে হি। তারপর হচ্ছে এখানে ক্যান অথবা কুড আসবে। কি আসবে, ক্যান অথবা কুড। এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে নিব, ক্যানকে নিব না কুডকে নিব। ডেফিনেটলি আমার মেইন ক্লোজের ভার্বটা যেই ফর্মে থাকবে, এখান থেকে ক্যান বা কুড সেই ফর্ম থেকেই আসবে। তাহলে দেখো এটা ওয়ার্ক হচ্ছে কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তাহলে এখান থেকে আসবে ক্যান। যদি ওয়ার্কটা থাকতো ফার্স্ট ফর্মে তাহলে কুড আসতো। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু মডেল, মডেলের ফর্মে ডেফিনেটলি ভার্বের মূল ফর্ম, তাহলে সাকসিডের মূল ফর্ম তো সাকসিডি, সাকসিড ইন হিজ লাইফ, ইন হিজ লাইফ। ওকে, আসো আমরা দ্বিতীয় নাম্বার এক্সাম্পল দেখি। আব্দুর রহিম স্টাডিড অ্যাটেন্টিভলি টু মেক আ গুড রেজাল্ট। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছ টু প্লাস ভার্বের মূল ফর্ম ইনফিনিটিভ টু যুক্ত, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হবে। তাহলে শুরুতে আসবে সাবজেক্ট আব্দুর রহিম, রহিম স্টাডিড, ভার্ব স্টাডিড, এক্সটেনশন অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। তারপর হচ্ছে যে কি বসবে, সো দ্যাট, টু এর পরিবর্তে বসবে সো দ্যাট। তারপরে অ্যাগিন বসবে সাবজেক্ট, সাবজেক্টকে আব্দুর রহিম, যেহেতু এটা নাউন, পরবর্তীতে তার কি বসবে, প্রোনাউন বসবে হি। তারপরে এখানে দেখো আমরা ক্যান অথবা কুড আনবো, যেহেতু এই স্টাডিড কোন ফর্ম, ফার্স্ট ফর্ম, তাহলে ক্যান আসবে না কুড আসবে, ডেফিনেটলি কুড আসবে। ঠিক আছে, তাহলে এখানে বসাবো কুড। তারপর হচ্ছে অবশ্যই যেহেতু কুড মডেল, মডেলের পরে অবশ্যই ভার্বের কোন ফর্ম, মূল ফর্ম, তাহলে মেক বসবে। আর এখানে বলে দেওয়া আছে ভার্বের মূল ফর্ম মেক। তারপর হচ্ছে এক্সটেনশন আ গুড রেজাল্ট, আ গুড রেজাল্ট। ঠিক আছে, রুল নাম্বার 4 সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টু। টু অত কি, অত্যন্ত বা অত্যাধিক, অত্যন্ত, অত্যন্ত বা অত্যধিক, অত্যধিক প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যুক্ত, টু প্লাস ভার্বের মূল ফর্ম যুক্ত সিম্পল সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে, সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, কমপ্লেক্স করার নিয়ম, নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস again subject plus cannot oblique could not, cannot oblique could not plus verb move from plus extension. Example দেখি, he is too weak to work. ঠিক আছে,
তো এখন দেখো এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব, যেহেতু টু প্লাস এক্সিটিভ প্লাস টু প্লাস ভার্বের মূল ফর্ম আছে, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করব এই রুলস বা নিয়ম অনুযায়ী। তাহলে শুরুতে আমাদের কি লিখতে হবে, সাবজেক্ট হি, তারপরে লিখতে হবে ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, তারপরে টু এর পরিবর্তে লিখতে হবে সো। আচ্ছা এখানে একটু বলে দিই, সো ডট ডট দ্যাট অর্থ হচ্ছে এতই ডট ডট যে, এতই ডট ডট যে, ঠিক আছে। ওকে, তা এখানে টু এর পরিবর্তে সো বসলো, তারপরে অ্যাডজেক্টিভ উইকের উইক বসে যাবে, দেন এখানে আবার আসবে কি টু এর পরিবর্তে দ্যাট, প্লাস সাবজেক্ট আসবে। তো সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি বসে যাবে, অ্যান্ড দেন আসবে কি সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট। তাহলে আমি কাকে আনবো, এটা ডেফিনেটলি আমার মেন ক্লোজের ভার্ব ডিপেন্ড করবে। এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, ডেফিনেটলি এখানে আসবে কি ক্যান নট, ঠিক আছে। তারপরে ভার্বের মূল ফর্ম আচ্ছা, এখানে ওয়ার্কের মূল ফর্ম তো ওয়ার্ক, ঠিক আছে। ওকে, তো আসলে আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। শি ওয়াজ টু শর্ট, শর্ট টু টাচ দ্য রুফ, টাচ দ্য রুফ। তো এখানে তুমি একটু খেয়াল করো, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের মূল ফর্ম যুক্ত সিম্পল সেন্টেন্স। তো এটাকে কমপ্লেক্স করব আমরা। কমপ্লেক্স করবো কীভাবে, শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে শি, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে টু এর পরিবর্তে বসবে কি সো। তাহলে আমরা এখানে সো বসাই, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ আছে কি শর্ট, SORT শর্ট, তারপর এই টু এর পরিবর্তে বসবে দ্যাট, দেন অ্যাগেন সাবজেক্ট অবশ্যই আসবে শি, তারপরে দেখো এখানে আমরা আনবো তারপরে কি ক্যান নট অথবা কুড নট। তাহলে এখানে কি আসবে, যেহেতু ভার্বটা ওয়াজ ফার্স্ট ফর্ম, তাহলে ডেফিনেটলি এখান থেকে আসবে কুড নট, তাহলে আমরা লিখবো কুড নট। তারপর হচ্ছে ভার্বের মূল ফর্ম বসে যাবে টাচ, টাচের মূল ফর্ম টাচই, টাচ, তারপরে এক্সটেনশন হচ্ছে দ্য রুফ, ঠিক আছে। তো আগে অর্থটা ছিল শি ওয়াজ টু শর্ট টু টাচ দ্য রুফ, সে ছাদটি স্পর্শ করার জন্য বা ধরার জন্য অত্যন্ত খাটো ছিল। আর এখন হচ্ছে শি ওয়াজ সো শর্ট দ্যাট, সে এতটাই খাটো ছিল যে শি কুড নট টাচ দ্য রুফ, সে ছাদ স্পর্শ করতে পারলো না। বন্ধুরা আমাদের 5 নম্বর রুলস, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে, সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, কমপ্লেক্স করার নিয়ম। এটা আমরা অবশ্যই হোয়েন ক্লোজ দ্বারা করবো। হোয়েন ক্লোজটা কিরকম দেখো, শুরুতেই হোয়েন আসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমা প্লাস মেইন ক্লোজ, মেইন ক্লোজ। যেমন আসো আমরা দেখি এক্সাম্পল নাম্বার 1, এখানে আছে ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করি, আই ওয়েন্ট টু বেড, আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমাতে গেলাম, ঠিক আছে। ওকে, এখানে তুমি একটু দেখো ক্লোজিং দ্য ডোর, ঠিক আছে। এখন সে ঘুমাতে গেছে কখন, জাস্ট কোন সময়টায় ঘুমাতে গেছে সেই সময়টাকে ইন্ডিকেট করছে ক্লোজিং দ্বারা, ঠিক আছে, তো দরজা বন্ধ করার সময়। ওকে, তো এখানে আমাদের যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ক্লোজিং, দ্যাটস এখানে আমাদের কি আসবে, প্রথমে ওয়েন চলে আসবে, ওয়েন প্লাস সাবজেক্ট, কে দরজা ক্লোজ করে ঘুমাতে গেছে, ডেফিনেটলি এখানে তো আই কি সে ইন্ডিকেট করতেছে অবশ্যই, তাহলে সাবজেক্ট আসবে কে আই। তারপর হচ্ছে কি আসবে ভার্ব, ভার্ব আসবে অবশ্যই এই প্রেজেন্ট পার্টিসিপল থেকে। তো এখানে দেখো এইটা যেই ফর্মে থাকে এখানে সেই ভার্বটার, এইটা যেই ফর্মে থাকে এই প্রেজেন্ট পার্টিসিপলের ভার্বের সেই ফর্মটাই এখানে আসবে। ওকে, তো এখানে দেখো ক্লোজ ভার্বের ফার্স্ট ফর্মটা আসবে এখানে, যেহেতু এটা পাস্ট ফর্ম, ক্লোজড, CLOSED, ক্লোজড, তারপর এক্সটেনশন হবে কি দ্য ডোর, দ্য ডোর, তারপর কমা, দেন মেইন ক্লোজ, আই ওয়েন্ট টু বেড, আই ওয়েন্ট টু বেড। আসো আমরা দেখি নেক্সট এক্সাম্পল।
তো বন্ধুরা দেখো আমাদের নেক্সট এক্সাম্পল, প্লেইং ফুটবল, ফুটবল খেলেই আই উইল গো টু ইট, আমি খাইতে যাব। ঠিক আছে, তো এখানে দেখো ফার্স্টে আসবে হোয়েন, তারপর হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টকে আই, তারপর হচ্ছে আই লিখবো আমরা। অ্যান্ড দেন এখানে দেখো আমাদের কোন ফর্মটা আনবে, এখানে দেখো ফিউচার ফর্ম আছে, বাট এখানে কি ফিউচার ফর্ম আসবে না, হোয়েন ক্লোজের সাথে ফিউচার ফর্ম হয় না, প্রেজেন্ট এবং পাস্ট হয়, দ্যাটস ওয়াই এখানে প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে প্লের প্রেজেন্ট ফর্ম কি, প্লে, প্লে ফুটবল। ঠিক আছে, দেন এখানে যা আছে তা সেটা বসে যাবে, আই উইল গো টু ইট। আচ্ছা, এখানে আরেকটা কথা হলো, যদি প্রেজেন্ট পার্টিসিপলটা অর্থাৎ সাবজেক্টের পরে থাকে, যদি প্রেজেন্ট পার্টিসিপলটা সাবজেক্টের পরে থাকে তখন আমরা হু বা হুইজ দ্বারা কমপ্লেক্স করি। যেমন দেখো, দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে দেখো এই যে আমার বেস্ট ফ্রেন্ডের অবস্থানটা কি, সে মাঠে খেলা করিতেছে। ঠিক আছে, তার মানে প্লেইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা দ্বারা তার অবস্থান বোঝা যায়, এবং আমার বেস্ট ফ্রেন্ডের অবস্থানটা কি সেটা এই প্লেইং ইন দ্য ফিল্ড এটা দ্বারা বোঝা যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে প্লেইংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং দেখো এটা সাবজেক্টের পরে আছে। তাইলে আমরা এটাকে কিভাবে কমপ্লেক্স করব, ফার্স্টে আমরা লিখব দ্য বয়, দ্য বয়। ঠিক আছে, এবং আমরা একটা রিলেটিভ প্রোনাউন আনবো। তো রিলেটিভ প্রোনাউনটা হু আনবো না হুইচ আনবো সেটা ডিপেন্ড করবে এই যে এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে, এই প্রেজেন্ট পার্টিসিপলটা কাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ কার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, নাউন ব্যক্তির নাকি বস্তুর। যদি ব্যক্তির হয় তাহলে আনবো হু, যদি বস্তুর হয় তাহলে আনবো হুইচ। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধুর অবস্থানকে সে ইন্ডিকেট করতেছে, দ্যাটস ওয়াই এটা আসবে হু। এবং দেখো এই ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এখানে প্লে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, প্লেস, প্লে। আর এখানে যেহেতু এটা সিঙ্গুলার বোঝাচ্ছে তাই প্লেস হয়ে যাবে। দেন ইন দ্য ফিল্ড, FIELD, ফিল্ড, তারপর যা আছে তা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, ঠিক আছে, সেটা কি কোনো সময় সম্পর্কিত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। ঠিক আছে, সেটা কি দেখো এখানে কোনো নির্দিষ্ট সময় সম্পর্কিত, নির্দিষ্ট সময় বলতে আমি কি বুঝেছি এখানে, যেমন ডিউরিং থাকতে পারে, ডিউরিং, অ্যাগো, অথবা তোমার থাকতে পারে যে অ্যাট দ্য টাইম অফ, থাকতে পারে এখানে ডিউরিং অ্যাট দ্য টাইম অফ, তারপরে অ্যাট নাইট। ঠিক আছে, অ্যাট নাইট, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এই জাতীয়, অথবা ঋতু। ঠিক আছে, ও শাল ইত্যাদি। ঠিক আছে, এগুলাকে কিভাবে আমি কমপ্লেক্স করব, কমপ্লেক্স এটাও হোয়েন ক্লোজ দ্বারা, বাট এখানে আসবে হোয়েন প্লাস সাবজেক্ট হিসেবে আসবে ডেফিনেটলি ইট। ঠিক আছে, তারপরে ভার্ব হিসাবে আসবে এখানে ভি ভার্ব। ঠিক আছে, প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস মেইন ক্লোজ। ঠিক আছে, ওকে। তো আসো আমরা এক্সাম্পল দেখি, তারপরে এটা আমাদের অধীনে চলে আসবে। এক্সাম্পল নাম্বার 20 years ago, 20 years ago, 20 বছর আগে, I was living in Paris. 20 years ago I was living Paris, আমি প্যারিসে থাকতাম। তো এখানে দেখো এটা আমি যদি এখান থেকে কমপ্লেক্স করি, যেহেতু এটা সময় বুঝাইছে, এখানে আসবে when।
তারপর আসবে সাবজেক্ট হিসাবে কি আসবে ইট। তারপর দেখো এটা ফার্স্ট ফর্মে আছে, তাই এখান থেকে ফার্স্ট ফর্ম হবে কোন ভার্বের, অবশ্যই এই ক্ষেত্রে বি ভার্ব। সময় বুঝাইলে অবশ্য ভার্ব হিসাবে আসবে ওয়েন ক্লোজের বি ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট আসবে ইন্ডাক্টরি ইট ওয়াজ। তারপর এখানে যা আছে তা 20 years ago, 20 years ago। তারপর কমা মেইন ক্লোজটা লিখে দিব, I was living in Paris, in Paris। ঠিক আছে, ওকে। আসলে সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। I saw, S-A-W, saw him at the time of playing, at the time of playing। তো এটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব, তো আমরা দেখি আই স হিম এতটুকু লিখে ফেলি, আই স হিম। ঠিক আছে, আসলে এটা হোয়েনটা তুমি চাইলে আগেও দিতে পারতা, বাট এখানে পরে দিলেও প্রবলেম নাই। তাহলে হোয়েন, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে আসবে অবশ্যই ইট, যেহেতু অ্যাট দ্য টাইম অফ আছে। হ্যাঁ, যেহেতু এটা ফার্স্ট ফর্ম আছে, ওয়াজ প্লেইং, ওয়াজ প্লেইং। ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা আর একটা এক্সাম্পল দেখবো, তারপরে এখানে এই রুলস থেকে বিদায় নিয়ে আমরা আমাদের ফাইনাল রুলসে চলে। আই ওয়াজ বর্ন ইন 1995। হ্যাঁ, তো এইটাকে আমি কিভাবে কমপ্লেক্স করবো, যেহেতু সাল, তাহলে এখানে হোয়েন ক্লোজ দ্বারা করবো। এটা হোয়েন, তারপর সাবজেক্ট হিসাবে আসবে ইট, বি ভার্ব হিসাবে আসবে ওয়াজ, যেহেতু এটা পাস্ট ফর্ম। ঠিক আছে, এবং সালটা চলে আসবে এখানে কত, 1995। তবে এখানে প্রিপোজিশনটা আর থাকবে না যখন বি ভার্বের সাথে সালটা লিখবো। তারপরে এখানে আমরা লিখবো কমা সেকেন্ড ক্লোজ, আই ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন। ঠিক আছে, ওকে। আমরা লাস্ট বা ফাইনাল রুলসে চলে যাই। বন্ধুরা, 8 নাম্বার রুলটা করার জন্য আমাদেরকে আগে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউনে হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ কি। ঠিক আছে, আর এখানে রিলেটিভ প্রোনাউন হিসাবে হোয়াটটা ব্যবহৃত হয় না। কজ হচ্ছে হোয়াট দ্বারা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায়। যেমন আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, অর্থাৎ আমি জানি না সে কোন জিনিসটা চায়। এই কারণে হচ্ছে এটা যেহেতু নির্দিষ্ট জিনিসকে বোঝায়, ফিক্সড জিনিসকে, তাই এটা রিলেটিভ প্রোনাউন ইউজ হয় না। তো এখানে তারপরে দেখো হোয়ার, হোয়ার হতো কোথায়, আর এই হোয়ারটা WHERE, হোয়ার, এটা হয়ে যায় যেথায়। এবং রিলেটিভ প্রোনাউন থাকে দুইটা সেন্টেন্সের মাঝখানে, তোমরা অবশ্যই জানো, এবং দুইটা সেন্টেন্সকে সে যুক্ত করে এবং সেকেন্ড ক্লোজের সাবজেক্ট হিসাবে কাজ করে। হ্যাঁ, তো এখানে হচ্ছে বা সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট হিসাবে সে কাজ করে। তো এখানে ইন্টারোগেটিভ সিনার ওয়েতে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হতে হলে তো তাকে সেন্টেন্সের শুরুতে থাকতে হবে, সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকতে হবে, তাহলে সে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, আদারওয়াইজ নট। ওকে, এখানে দেখো হু, হু হতো সিঙ্গুলারে কে বা কারা, প্লুরালে। হ্যাঁ, আর এখানে রিলেটিভ প্রোনাউনে হু হতো হয়ে যাবে যিনি বা যারা, যিনি বা যারা। ঠিক আছে, তারপর হচ্ছে হোম, হোম হতো কাকে। ঠিক আছে, আর এখানে হবে হোম যাকে বা যাদেরকে। হ্যাঁ, যাকে। আচ্ছা, হুজ, হুজ হতো কি, হুজ হতো কার, আর এখানে হুজ হতো হয়ে যাবে, হুজ অর্থ হয়ে যাবে যার। ঠিক আছে, তারপর হচ্ছে হোয়েন, হোয়েন হতো কখন, আর এখানে হোয়েন হতো হয়ে যাবে হোয়েন অত যখন। হ্যাঁ, ওকে। আর এখানে আসবে হুইচ, হুইচ অথ কোনটি, কোনটি। আর এখানে হয়ে যাবে হুইচ হতো হুইচ অর্থ যেটি। ঠিক আছে, হাউ অর্থ কিভাবে, আর এখানে হয়ে যাবে হাউ অর্থ যেভাবে। ঠিক আছে, আর এখানে আসবে হোয়াই, হোয়াই অর্থ কেন, আর এখানে হোয়াইয়ের অর্থ হয়ে যাবে যেন। ঠিক আছে, ওকে। আমাদের এগুলো একটু ভালোভাবে জেনে নিতে হবে, দেন আমরা সিম্পল টু কমপ্লেক্স, আমাদের 8 নাম্বার রুল অনুযায়ী যে সিম্পল টু কমপ্লেক্স আসবে সেগুলো ইজিলি আমরা করতে পারবো। ওকে, যেমন দেখো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, ট্রিয়াস পারসন, person can succeed in his life,
ঠিক আছে, অ্যান ইন্ডাস্ট্রিয়াস পারসন ক্যান সাকসিড ইন হিজ লাইফ। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেই রুলসগুলো পড়ছি এই রুলসগুলোর কোনো একটা তো যদি সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সটা না পড়ে তাদেরকে আমরা এই রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে কমপ্লেক্স করব। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে তো আমরা যতগুলো রুলস পড়ছি কোনো রুলসে পড়তেছে এই সেন্টেন্স না। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করার একটা টেকনিক হচ্ছে কি, তুমি জাস্ট এখানে অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করবা। ঠিক আছে, অ্যাডজেক্টিভটাকে আলাদা করে ফেলবা। তাহলে দেখো পার্সনের আগে তো অবশ্যই পার্সন হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে আলাদা করো, আলাদা করে বাকি অংশটা লিখে ফেলো। তাহলে এখানে কি হবে, পার্সনের যেহেতু পার্সনের প্রথম অক্ষরটা কনসোনেন্ট তাই এখানে এন বসবে না এ বসবে। তাহলে আমরা লিখি এ পারসন ক্যান সাকসিড ইন হিজ লাইফ। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমাদের যেহেতু ব্যক্তিকে বুঝাইছে দ্যাটস ওয়াই আমরা এখানে হু দিব, হু, তারপরে ভার্ব হিসাবে বি বানাবো, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যেটা আলাদা করছি সেটা লিখে দিব ইন্ডাস্ট্রিয়াস। ঠিক আছে, জাস্ট আমরা কি করব, অ্যাডজেক্টিভটাকে যখনই দেখবো যে আমাদের রুলসে পড়ে নেয় তখনই আমরা অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করব, অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করে বাকি অংশটুকু লিখে ফেলবো। এবং সেই অ্যাডজেক্টিভটা যদি ব্যক্তির হয় তাহলে লিখবো হু, আর যদি বস্তুর হয় তাহলে আমরা লিখবো হুইচ। 2 নম্বর এক্সাম্পল দেখো, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। ঠিক আছে, তাহলে এখানে এটাকে কিভাবে করবে, এখানে তো আর অ্যাডজেক্টিভ নাই। ঠিক আছে, তো এই ধরনের যখন অ্যাডজেক্টিভ থাকবে না তখন এদেরকে ইট ইজ বা দিস ইজ দ্বারা কমপ্লেক্স করবা। যেমন এখানে লিখতে পারো ইট ইজ হেলথ, ইট ইজ হেলথ, হেলথ যেহেতু বস্তু, যেটি হয় সম্পদ, হুইচ ইজ ওয়েলথ। ঠিক আছে, এটি স্বাস্থ্য, যেটি হয় সম্পদ। তো সিম্পল টু কমপ্লেক্স আজকে এই পর্যন্তই। তো আমরা পরবর্তী ভিডিওতে কমপ্লেক্স টু কম্পাউন্ড নিয়ে আসবো। তো আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। ওকে।